ডক্টর ইউনূসকে আমি খুনি বলবো। আমার একটা একটা করে 80% নেতাকর্মীকে টাকার লোভ দিয়ে, সম্পদের লোভ দিয়ে, বিভিন্ন অবৈধ ব্যবসার লোভ দিয়ে নাগরিক কমিটিতে নিয়ে গেছে। জুলাই গণ অভ্যুত্থানের পরে খুব মায়া করে আমাদের যে পরিসরটা ছিল, এই মায়ার পরিসরটা যখন নিরাপদ সড়ক আন্দোলন হলো না, নিরাপদ সড়ক আন্দোলন কিছু ভাই উদ্যোগ নিয়েছে, ঠিক আছে, কিন্তু সারা বাংলাদেশে নিয়ন্ত্রণ করছে কে? নেতৃত্বের সাপ্লাই দিচ্ছে কে? কাঠামো তৈরি করছে কে? সেই 18 সালে ছাত্র অধিকার পরিষদ, ইনস্ট্যান্ট রেডিমেড নেতৃত্ব। জুলাই গণ অভ্যুত্থানে পরিচয় প্রকাশ করতে সাহস পায় না। সেই 18 সালের ইনস্ট্যান্ট নেতৃত্ব জায়গায় জায়গায় রেডি। অর্থাৎ আমাদের অনেক বড় লোক বাহিনী ছিল না, কিন্তু প্রত্যেকটা জায়গায় মশাল জ্বালানোর জন্য যে সক্ষমতা, সেই সক্ষমতা সম্পূর্ণ বাহিনী আমাদের ছিল। তো এবং ডক্টর ইউনূসকে আমি খুনি বলবো। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. সেটা হলো পরিষদকে হত্যা করার দায়ে অভিযুক্ত সে। একটু আগে ভাই বক্তব্য দিয়ে গেল, সে একজন কবি নজরুল ছাত্র এবং আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। তাকে, সে ছাত্র অধিকার পরিষদের ছিল, তার মাথা ব্রেন ওয়াশ করে ডক্টর ইউনূস তাকে নাগরিক কমিটিতে নিয়ে যেতে চেষ্টা করেছে। আমার গণ অধিকার পরিষদে আরেকটা ভাগ আমি ছিলাম। আমার একটা একটা করে 80% নেতাকর্মীকে টাকার লোভ দিয়ে, সম্পদের লোভ দিয়ে, বিভিন্ন অবৈধ ব্যবসার লোভ দিয়ে নাগরিক কমিটিতে নিয়ে গেছে। সুতরাং আমরা যারা এই আন্দোলন সংগ্রামের স্পার্ক ছিলাম, মশাল প্রজ্বলনকারী ছিলাম, আমাদেরকে হত্যার সঙ্গে অভিযুক্ত হলো ডক্টর ইউনূস। হত্যার সঙ্গে অভিযুক্ত, আমাদেরকে অজনপ্রিয় করেছে ডক্টর ইউনূস, আমাদের মান সম্মান নষ্ট করেছে ডক্টর ইউনূস, এবং গণ অভ্যুত্থানের লড়াকু যোদ্ধাকে দালাল তকমা দিয়েছে। দালাল তকমা দিয়েছে, এরকম ভাবে গল্প বানিয়েছে দালাল। ডক্টর ইউনূসের বিরুদ্ধে গেছে দালাল। তো আমার জিজ্ঞাসা, গণ অভ্যুত্থানের সময় ডক্টর ইউনূসকে মেসেজ করেছিলাম, কথা বলেছি যে আমাদের এই আন্দোলনের বিষয়ে একটাই স্টেটমেন্ট দেন, ভিক্ষা চাইছি। ডক্টর ইউনূস স্টেটমেন্ট দেয়নি আমাদের পক্ষে। অনেকে পছন্দ করে, কিন্তু দায়িত্ব নেওয়ার তিনি, আমার মনে তো স্মৃতিচারণ আছে, এই ব্যক্তিটা আমাদের গণ অভ্যুত্থানের পক্ষে একটা স্টেটমেন্ট দিল না। সে আজকে দায়িত্ব নিচ্ছে, সে এই আন্দোলনের কাউকে মূল্যায়ন করবে না। ওই সময় থেকে আমার মন খারাপ যে তার দ্বারা, কারণ লড়াইয়ের যোদ্ধা আর একজন লড়াইয়ের যোদ্ধার মূল্য হচ্ছে, আমি আমার নিহত সহযোদ্ধার লাশ কোলে নিয়েছি, তার পরিবারের সকল দায় কেবলমাত্র আমি অনুভব করব। আমি তার কপালে চুমু দিচ্ছিলাম, ভাই আর 10টা মিনিট সময় দাও, তোমাকে নাগরিক হাসপাতালে নিয়ে যাচ্ছি, 15 মিনিট সময় দাও, আমি তার ফ্যামিলির ক্রাইসিস বুঝবো। এইটা যে লড়াই করেনি সেই ক্রাইসিসটা বুঝবে না, আর ওই অনুভব আসবে না। আমার সঙ্গে যে হাঁটু কেড়ে ক্রলিং করে করে পুলিশের সামনে গিয়ে লড়াই করেছে, সে ওই পাশে সহযোদ্ধা আহত হয়েছে, তার মর্যাদা সে বুঝবে। আমাদের যে সকল সহযোদ্ধারা পঙ্গু হয়েছে, আমি বলি তাদের এক জীবনে যা যা লাগে সব দিতে হবে, সব দিতে হবে। কারণ এই তাদের বিনিময়ে আমরা এই যে কথাবার্তা বলছি, যখন জেলে ছিলাম ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, তো আমাদের একটা দ্বন্দ্ব ছিল, সেই কারণে আমরা আলাদা। কিন্তু আমি এই লড়াইয়ে বাংলাদেশের নাগরিককে আমি আজীবন কৃতজ্ঞ, এবং এমন সিভিয়ার কিছু ভূমিকার কারণে কৃতজ্ঞ যে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমাদেরকে মেরে ফেলবে অথবা আজীবন জেল থেকে বের হব না। তো শুকরিয়া জানাই, এ দেশের মানুষ আমাকে মুক্ত করেছে। দেশের মানুষের কাছে কৃতজ্ঞতা, ভালোবাসা, মায়া, এবং যতদিন রাজনীতি করবো দেশের মানুষের প্রতি এই কৃতজ্ঞতা।